6 বছর পরে এলি। এতবার করে বললাম আজ রাতটা থেকে কাল ভোরবেলা চলে যাস। কি এমন ক্ষতি হতো বল দেখি একটা রাত থেকে গেলে? এভাবে বলো না মামা, থাকবার মতন অবস্থা থাকলে আমি কি থাকতাম না? আগে তো এসে এক এক সপ্তাহ থেকে গেছি। হ্যাঁ, সে তো কোন ছোটবেলায়। আর কি করব বলো, এমন একটা চাকরি করি, মাইনে ভালো পাই যেমন, তেমন চাপও সাংঘাতিক। একদিন ছুটি নিলে দুদিনের মাইনে কেটে নেয়। কালকে আবার সোমবার, অফিসে ইম্পর্ট্যান্ট মিটিং আছে। কাল যদি অফিস কামাই করি তাহলে চাকরিটা টিকে থাকাটাই দুষ্কর হয়ে যাবে। বাবা, তাই নাকি? হ্যাঁ, তা না হলে আর বলছিটা কি। এমনিতে এখন কোম্পানির অবস্থা খুব একটা ভালো না, অনেক কর্মচারীর চাকরি চলে যাচ্ছে। তাই এই সময়টায় কোনো রকম ফাঁক রাখা যাচ্ছে না। না না না, তাহলে তো আর জোর করা যাবে না। ও রুটি রুজির প্রশ্ন যেখানে, সেখানে তো আর আপোষ করা যায় না। এমনিতেই রাজ্যে চাকরির আকাল। এই সময় চাকরি হারালেই যে কি অবস্থা হবে তা তো আমি জানি। আচ্ছা ঠিক আছে, তুই যখন যাবি তখন আর দেরি করিস না। বাইক চালিয়ে আজ প্রথমবার এলি, ওদিকে রাস্তাঘাট তো এমনিতেও ভালো চিনিস না। বেরিয়ে পড় তাহলে। ঠিক আছে মামা, আর তুমি শরীরের খেয়াল রেখো। আর মনে থাকে যেন 18ই মার্চ আবার বিয়ের দিন গিয়ে হাজির হয়েও না যেন। আরে না না, বিয়ের দিন যাব কেন ক্যাপা? ভাগ্নের বিয়ে বলে কথা, আমি 1 সপ্তাহ আগেই চলে যাব দেখিস। আচ্ছা, তাহলে তো খুবই ভালো। আচ্ছা, আর দেরি করলাম না, তাহলে চলি। হ্যাঁ, আয় মামা, সাবধানে যাস। আর বাড়ি পৌঁছে একটা ফোন করিস। আর একটা কথা বলে দি তোকে, সোজা হাইওয়ে ধরেই যাবি কিন্তু। তাতে একটু দেরি হলে হোক, খবরদার কোনো শর্টকাট নিতে যাস না। সৌরাস্তার দূরও ভালো, বুঝলি? কেন এই কথা বলছো কেন? না মানে, যাবার পথে উদয়পুর নামে একটা জায়গা পড়ে। ওই জায়গা রাতের বেলা ভালো না। ওটা দিয়ে গেলে অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবি ঠিকই, কিন্তু ওই জায়গাটা খুব একটা ভালো না। ভালো না মানে কি আছে সেখানে? সে যাগে, তুই সোজা বড় রাস্তা ধরে চলে যাবি, তাহলেই হবে। নে নে, বেরিয়ে পড় বেরিয়ে পড়, দেরি করিস না। মামার বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। বসিরহাট থেকে আমার বাড়ি স্বরূপনগর পৌঁছাতে ঘন্টা দুয়েক মতন সময় লাগবে। 18ই মার্চ আমার বিয়ে, তারই নিমন্ত্রণ করতে বেরিয়েছিলাম। বিয়েটা বাড়ি থেকে দেখাশোনা করেই হচ্ছে। তাছাড়া মানসীকে আমার ভীষণ পছন্দ হয়েছে। ভীষণ নরম আর বিনয়ী স্বভাবের মেয়ে মানসী। 2 মাস আগে ওকে দেখতে গিয়েছিলাম। প্রথম দেখাতেই ওর মিষ্টি স্বভাবের প্রেমে পড়ে গিয়েছি আমি। এখন ফাল্গুনের শেষের দিক, বৃষ্টি হবার কথা নয়, তবু আজ সকাল থেকেই আকাশটা কেমন যেন কালো হয়েছিল। মেঘ যে ঘন হয়েছে তা তারাবিহীন রাতের দিকে তাকালেই বোঝা যাচ্ছে। ভাবতে না ভাবতেই গুড়ুম শব্দ করে দূরে কোথাও যেন একটা বাজ পড়ল। সেই সাথে টের পেলাম স্বাভাবিকের চেয়ে ঠান্ডা বাতাস বইছে। এই বাতাস বৃষ্টি শুরুর পূর্বাভাস দেয়। সর্বনাশ করেছে, এখন বৃষ্টি নেমে পড়লেই তো বিপদ। এই দিকের হাইওয়ের ধারেও তো তেমন দাঁড়াবার মতন জায়গা নেই যে বৃষ্টি নামলে কোথাও গিয়ে একটু মাথা গুজব। মামা বলেছিল শর্টকাট একটা আছে, কি যেন, হ্যাঁ মনে পড়েছে, উদয়পুরের ভেতর দিয়ে। উদয়পুর হয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছে যাব। আর এলাকার মধ্যে দিয়ে গেলে বৃষ্টি নামলেও ঘর বাড়ি নিশ্চয়ই কিছু পেয়েই যাব। আরও বেশ কিছুটা বাইক চালানোর পরে দেখলাম একটা রাস্তার মোড়ে লেখা রয়েছে উদয়পুর, মানে এই রাস্তাটাই উদয়পুরে গেছে। আর দেরি না করে ঢুকে পড়লাম সেই রাস্তায়। বেশ কয়েকবার তুমুল গর্জন করে বাজ পড়ল কাছাকাছি কোথাও। বাজ পড়াকে আমার ভীষণ ভয় লাগে। গেলবাড়ি আমার পাড়ায় একটা 22 বছরের ছেলে বাজ পড়ে মারা গেছে। নিজের চোখে দেখেছি তার ঝলসে যাওয়া দেহ। তারপর থেকে বাজ পড়লেই আমার ভেতরটা শিউরে ওঠে। ঢুকে তো পড়লাম, কিন্তু যেটা ভেবে ঢুকেছিলাম রাস্তার পাশে অনেক বাড়িঘর, সেসবের তো কোনো চিহ্নমাত্র দেখছি না। সোজা রাস্তার দুধারে কেমন জনবসতিহীন নির্জন প্রান্তর। এর থেকে তো বোধহয় হাইওয়েই ভালো ছিল। যাকে, ঢুকে যখন পড়েছি আর অত কিছু ভেবে লাভ নেই। এখন শর্টকাটে তাড়াতাড়ি গিয়ে পৌঁছাতে পারলেই হয়। যে ভয়টা পেয়েছিলাম ঠিক সেইটাই হলো। হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল, সেই সাথে শো শো করে তুমুল হাওয়া। আমি বাইকের গতি বাড়িয়ে দিলাম।
খানিক পরেই দেখতে পেলাম রাস্তার ধারে একটা বাড়ি। আর কিছু না ভেবে বাইক রেখে গিয়ে দাঁড়ালাম সেই বাড়িটার বারান্দায়। দরজার কাছে গিয়ে মনে হলো দরজাটা ভেতর থেকে খোলা, তালা দেওয়া নেই। আলতো ঠেলা দিতেই দরজাটা ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল। বাইরে দাঁড়িয়ে থাকলে বৃষ্টিতে ভিজে যাব, তাই হুড়মুড়িয়ে ভেতরে ঢুকে পড়লাম। ঘরের ভেতরে আলোর কোনো বিন্দুমাত্র নেই। ঘুটঘুটে অন্ধকারের ভেতর কেমন একটা গুমোট গন্ধ। অন্ধকারের ভেতর থেকেও যতদূর বোঝা যাচ্ছে দেওয়ালে ছড়িয়ে রয়েছে ঝুলকালি আর মাকড়সার জাল। পকেট থেকে মোবাইলটা বার করলাম ফ্ল্যাশ জ্বালাবো বলে, কিন্তু চার্জ 5% হয়ে গেছে, ফ্ল্যাশ জ্বলবে না। কার বাড়ি এটা কে জানে। ভেতর থেকে যখন খোলা তখন ভেতরে তো কারুর না কারুর থাকবার কথা, কিন্তু কাউকেই তো দেখতে পাচ্ছি না। অবশ্য ভেতরের অবস্থা যা আন্দাজ করছি তাতে করে মনে হচ্ছে না এই বাড়ির ভেতরে কেউ থাকতে পারে। বাড়িটা কি পরিত্যক্ত? ঘরের মাঝখানে একটা খাট পাতা, সেটা ছাড়া আর কোনো আসবাবপত্র নেই কোথাও। এগিয়ে গিয়ে খাটের ওপরে বসে পড়লাম। বৃষ্টির বেগ যেন বেড়েই চলেছে ক্রমশ। এমন সময় ফোনটা বেজে উঠল। সেটা বার করে দেখলাম মানুষই ফোন করছে। হ্যাঁ বলো। হ্যাঁ ফিরছিলামই, হঠাৎ রাস্তায় বৃষ্টি নামলো, তাই এক জায়গায় এসে দাঁড়িয়েছি একটু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর শোনো, আমার ফোনটা কিন্তু সুইচ অফ হয়ে যেতে পারে, চার্জ নেই একদম। ফোনটা রাখতেই মনে হলো খাটের ঠিক পেছনে কেউ যেন দাঁড়িয়ে আছে। কারো একটা উপস্থিতি আমি অনুভব করতে পারছি। হঠাৎ করেই যেন ঠান্ডাটা একটু বেড়ে গেল। আমার পেছনে কেউ এসে দাঁড়িয়ে যেন ঠান্ডা নিঃশ্বাস ফেলছে। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই কিছুই দেখতে পেলাম না। মনের ভুল হবে হয়তো, অন্ধকারের ভেতরে হয়তো কোনো কিছু ছায়া দেখেছি, কিন্তু আলো না থাকলে ছায়াই বা আসবে কোথা থেকে? কি জানি কি দেখলাম। হঠাৎ আমার কেমন যেন ঘুম পেতে থাকলো। বাইরে মুষলধারায় বৃষ্টি, ঠান্ডা ওয়েদার, তার উপরে শরীর সারাদিনের পরিশ্রমে ভীষণই ক্লান্ত। দু চোখের পাতা ভারী হয়ে আসছে ক্রমশ। তীব্র কটু একটা গন্ধে ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে পাশে তাকাতেই আমার শরীরটা কেঁপে উঠল। আমার পাশে এটা কে শুয়ে আছে? একটা বছর 30-এর যুবক। তার শরীরের রং বিবর্ণ, ফ্যাকাশে। তার ঠোঁটের পাশ দিয়ে বেয়ে নামছে সাদা রঙের কোনো গ্যাজলার মতন কিছু। তার শরীর এতটাই ঠান্ডা যে সেই ঠান্ডার পরশ আমার শরীরে এসে লাগছে। আমি ঠিক দেখছি তো? দুহাত দিয়ে চোখ ডলে নিয়ে আবার তাকালাম। না, ভুলই দেখেছি। বিছানা পুরোপুরি খালি। উঠে বসলাম বিছানায়। সময় দেখব বলে ফোনটা বার করে দেখি ফোন সুইচ অফ। অনেক দেরি হয়ে গেছে বোধহয়, এইবার বেরোতে হবে। উঠে দাঁড়িয়ে দরজার কাছে গিয়ে দরজা খুলতে যাব, এমন সময় দেখলাম দরজাটা খুলছে না। সে কি, দরজাটা বাইরে থেকে কে আটকে দিল? জোর খাটিয়েও কোনো লাভ হলো না। দরজা বন্ধ করলো কে? দরজাটা খুলে দাও, বাইরে কে আছে? দরজাটা খুলে দাও। থেকে যাও বন্ধু, অন্তত আরো কিছুক্ষণ। অত তাড়া কিসের? শির দ্বারা বেয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। এই ঘরের ভেতর কারুর তো থাকবার কথা নয়, তাহলে কে কথা বলল? এটা তো আমার ভুল শোনবার কথা না, আমি তো পরিষ্কার শুনলাম। ভয়ে ভয়ে পেছন ঘুরতেই দেখলাম খাটের পাশে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। তার চোখের ভেতর যেন দুটো আলো জ্বলছে। ঘর আবার ভরে উঠেছে সেই তীব্র কটু গন্ধে। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কে আপনি? আমার বাড়িতে এসে আমার খাটে দিব্যি আরাম করে ঘুমিয়ে আমাকে জিজ্ঞেস করছো আমি কে?
সরি, আসলে বৃষ্টির জন্য। ঠিক আছে, অত ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। এমনিতেও এ বাড়ি ছেড়ে আমাকে চলেই যেতে হবে। শরীরটা যদিও আগেই চলে গেছে, আত্মা মুক্ত হতে পারছিল না এতদিন। আজ মুক্ত হবে। তার মানে কি বলতে চাইছেন আপনি? হ্যাঁ, ঠিকই ধরেছেন। এই ঘরে আমার একটা ছোট্ট সংসার ছিল। আমি ভাবতাম সুখের সংসার, কিন্তু আসলে যে সুখের অভিনয় হতো শুধু, সেটা বুঝতে আমারই একটু বেশি দেরি হয়েছিল। পাপিয়াকে ভালোবেসে বিয়ে করে নিয়ে এসেছিলাম এই বাড়িতে। দুজনে মিলে একটু একটু করে সাজাচ্ছিলাম সংসারটা। আমার স্বপ্ন ছিল অ্যানিমেশন শিখে একদিন অনেক বড় অ্যানিমেটর হব। ভর্তিও হয়েছিলাম একটা নামকরা অ্যানিমেশন ইনস্টিটিউটে, কিন্তু কোর্স ফি এত বেশি যে খুব বেশি দিন চালাতে পারলাম না। আমি সে খরচ সামলানোর জন্য লেবারের কাজ করতাম। কিন্তু বিয়ের পর পাপিয়ার নানান আবদার ধীরে ধীরে বাড়তে থাকলো, তাই অ্যানিমেশনটা ছাড়তে হলো। স্বপ্নটা ভেঙে গেল। আমার অ্যানিমেটর হওয়া আর হলো না। সে কি, আপনি পিনজিরা অ্যানিমেশন টিমের সঙ্গে যোগাযোগ করেননি কেন? পিনজিরা অ্যানিমেশন? হ্যাঁ, অ্যানিমেশন শিখতে হলে পিনজিরা অ্যানিমেশনের সঙ্গে যোগাযোগ করতে হয়। পিনজিরা অ্যানিমেশন সব থেকে কম খরচে, বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত অ্যানিমেশনের A to Z শেখায়। অনলাইন ক্লাসও আছে আর অফলাইন ক্লাসও আছে। আপনার সুবিধা মতন ক্লাস বেছে নিলেই তো হতো। এটা তো আগে জানতাম না। জানলে পিনজিরা অ্যানিমেশনেই ভর্তি হয়ে যেতাম। তোমরাও যদি অ্যানিমেটর হওয়ার স্বপ্ন দেখো, তাহলে একদম দেরি করো না, আজই যোগাযোগ করো। স্ক্রিনে দেওয়া নাম্বার পিন কমেন্ট এবং ডেসক্রিপশনেও পেয়ে যাবে। নতুন ব্যাচে এখনও ভর্তি চলছে, তাই আজই ভর্তি হয়ে যাও। হ্যাঁ, তারপর? লেবারের কাজ করে যা টাকা আসতো তাতে কোনো রকমে দুবেলা ভাত জুটে যেত, কিন্তু পাপিয়ার চাহিদা দিন দিন বাড়তে থাকলো। আমি কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে পাপিয়াকে ফোন করলেই ওর ফোনটা প্রায় সময় অন্য কলে ব্যস্ত থাকতো। ওর হাবভাব দিন দিন বদলে যেতে থাকলো। ওর শরীরে একদিন এক নতুন পারফিউমের গন্ধ পেলাম, যেটা আমি কোনোদিনও ওকে কিনে দিইনি। সেই দিন পারফিউমের গন্ধের সাথে আমি তৃতীয় ব্যক্তির গন্ধও পেলাম। আমি ভেবে নিয়েছিলাম পাপিয়াকে মুক্তি দিয়ে দেব, বলেই দেব তুমি যার সাথে ভালো থাকবে তার কাছেই চলে যাও। কিন্তু বেচারি আমাকে সেই সুযোগটাই দিল না। ভাতের সাথে বিষ মিশিয়ে দিল। ভেবেছিল ও পালিয়ে গেলে আমি বোধহয় ওকে খুঁজে বেড়াবো, ওর নতুন জীবনে বাধা হয়ে দাঁড়াবো। কিন্তু না, আমি তো সেসব কিছুই করতাম না। আমি তো পাপিয়াকে ভালোবেসেছিলাম, সেই ভালোবেসেছিলাম যে ভালোবাসা মুক্তির কথা বলে। তাই আমি ওকে বেঁধে রাখতে চাইনি একবারও। আমার খাবারে বিষ মিশিয়ে দিয়ে সেই রাতেই পাপিয়া পালিয়ে গেল তার প্রেমিকের হাত ধরে, আর আমি এই ঘরের ভেতর মরে পড়ে থাকলাম। পাড়ার লোকেরা আমার সৎকারের ব্যবস্থা করল, কিন্তু আমার আত্মার মুক্তি হলো না। কথাগুলো বুকের ভেতর জমেছিল, তাই সেগুলো কাউকে বলে হালকা হবার প্রয়োজন ছিল। আজ তোমাকে সবটা বলে আমার ভীষণ হালকা লাগছে, তাই আজ থেকে আমার মুক্তি। দেখলাম লোকটা চোখের সামনে শূন্যে মিলিয়ে গেল। বাইরে বৃষ্টি থেমে গেছে। আমি বেরিয়ে এলাম ঘরের বাইরে। বাতাসে ঠান্ডা একটা শিহরণ। কত জীবনের গল্প এমনই রাতের অন্ধকারে চাপা পড়ে থাকে, কত গল্প এমনই অসমাপ্তই থেকে যায়। আমরা আর কটা গল্পেরই বা খবর জানি।